গাড়িতে তখন খবর পেলাম যে ফ্রাস্ট্রেশন কাকে বলে আমরা দেখতে পাচ্ছি। দেখেছে জনসমর্থন হারিয়ে যাচ্ছে মথার, তো যেহেতু জনসমর্থন হারিয়ে যাচ্ছে তো কি করতে হবে? মারতে হবে, পিটতে হবে, এই তো করতে হবে, এবং অশান্তির পরিবেশ সৃষ্টি করা। একদিকে আমি বলবো শান্তি আমি চাই, অশান্তি চাই না, আবার আরেক দিক দিয়ে অশান্তির সৃষ্টি করবে। অদ্ভুত, মানে কথার সাথে কাজের কোনো রকম মিল আমরা দেখতে পাই না। তো এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার মানুষ এখন বুঝে গেছে এবং এইভাবে করে ত্রিপুরা রাজ্যে কোনো অবস্থায় অশান্তির সৃষ্টি করতে পারবে না। বন্ধুগণ, আমরা চাই ত্রিপুরাতে একটা সুস্থির পরিবেশ এখানে তৈরি করার জন্য, কিন্তু কিছু লোক ওনারা চান এখানে অশান্তির মাধ্যমে অশান্তি সৃষ্টি করে সরকারে থাকার জন্য। আমি বারবার বলছি যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে ত্রিপুরারও উন্নয়ন হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার উনি বলছেন যে লাস্ট মাইল পর্যন্ত, বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনের যে উন্নয়ন যদি না হয়, অষ্টলক্ষ্মীর যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে না। নামই দিয়েছেন উনি অষ্টলক্ষ্মী, কারণ এখান থেকে যে জিডিপি বেরোবে, যে জিডিপির উৎপাদন হবে, সেটা ভারতবর্ষের উন্নয়নের একটা বিরাট একটা অংশ সেখানে যাবে। এতদিন ধরে আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নকে আনদেখা ছিল ইউপিএ গভর্নমেন্ট, আমরা দেখেছি। কিন্তু আজকে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে বারবার এই মথার সাথে আমরা তাদের সাথে অ্যালায়েন্স করেছি, আইপিএফটির সাথেও আমরা অ্যালায়েন্স করেছি, কিন্তু কি করছেন ওনারা? বারবার আমাদের যারা কার্যকর্তারা আছেন তাদেরকে মারছেন, পিটছেন এবং তাদের বাড়িঘর আক্রমণ করছেন, অগ্নিসংযোগ করছেন ইত্যাদি। আজকে কয়েক বছর ধরে আমরা দেখছি এই কাজটা ওনারা করছেন। আমরা ডিসিশন নিলাম এইভাবে চলতে পারে না, ব্ল্যাকমেইল আমরা কোনো অবস্থায় আমরা সহ্য করব না। অনেক চেষ্টা হয়েছে, সামনে এক কথা বলে বাইরে গিয়ে আরেক কথা বলে। যদি জিজ্ঞেস করি যে আপনি সামনে এসে এইরকম বলেন, পেছনে আরেক রকম বলেন, কি বলেন? যে রাজনীতিতে নাকি এরকম বলতে হয়, কারণ রাজনীতির অস্তিত্বের জন্য বাইরে গিয়ে এটা বলতে হবে। এটা কোন রাজনীতি? আমরা এরকম রাজনীতি চাই না। আমরা চাই ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমার এখানে বোনেরা, মায়েরা এখানে উপস্থিত আছেন, আমি একটা কথাই বলবো যে ত্রিপুরাতে আমরা আজকে যেভাবে আমরা যে রাজনীতিক খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, দর্শন, এগুলো আমরা দেখতাম আগে। আজকে আমাদের সরকার 2018-তে হওয়ার পর থেকে আপনারা দেখেছেন আজকে ত্রিপুরাতে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে আজকে আমরা নিচের দিক থেকে আমরা ল অ্যান্ড অর্ডারের দিক থেকে আমরা তৃতীয় স্থানে আমরা আছি। এখানে একটা উন্নয়নের জোয়ার বইছে আজকে। জাতি, জনজাতি, মণিপুরী, সংখ্যালঘু সবাইকে নিয়ে আমরা চলতে চাই। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে থানসা থানসা বলে নিজের আখের গুছানোর উদ্দেশ্যে ইচ্ছে করে এই ধরনের কতগুলো কথা এনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এই মথা নামধারী কিছু ব্যক্তি এই কাজটা করছেন। আমি যেটা বলার চেষ্টা করছিলাম, কমলপুরে আজকেও আক্রমণ করেছে। আমরা আক্রমণে আমরা বিশ্বাস করি না। আমরা আইনের মাধ্যমেই তার উত্তর আমরা দেব, কারণ আইন আমাদের সাথে আছে এবং আমাদের যে ভারতীয় জনতা পার্টি এই গুন্ডামিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি চায় এটা শান্তির পরিবেশ গড়ুক, এবং আমি নিশ্চিত যখন এত সব ঘটনা হলো, এত বারবার আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আমাদেরকে কথা না বলে আইপিএফটি অলরেডি ঘোষণা করে দিয়েছে, তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আমাদের মাননীয় সভাপতি মহোদয় ওনাদের সাথে কথা বললেন যে আপনারা আমাদের সাথে কথা না বলে আপনারা কি করে প্রার্থী ঘোষণা করেছেন।
তারপর বলছে প্রায় অর্ধেক আসন ওনাদেরকে দিতে হবে। আমরা বললাম এইভাবে হয় না, আমরা জোট ধর্ম আমরা পালন করি। মোথা তো জবের থেকে মোথা আমাদের পোস্ট ইলেকশনে আমাদের মন্ত্রিসভায় ওনারা আসলেন, তারপর থেকে তো আমাদের সাথে থেকে বিরোধী দলের ভূমিকায় রয়েছেন ওনারা, বিধানসভার মধ্যে আমাদের এগেনস্টে কথা বলেন। তারপর আমরা সহ্য করেছি, আমরা বলছি যে আমরা একসাথে চলতে চাই, একবার এক এক রকম কথা বলেন, বিভ্রান্ত করার চেষ্টা করছেন, বলে আমরা ছেড়ে দেব, আমরা এই অ্যালায়েন্স মানি না। আবার অ্যালায়েন্স মানার জন্য, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, দিল্লিতে এই ঘর থেকে এই ঘর, এই ঘর থেকে এই ঘর ওনারা গেছেন, নানা রকম চেষ্টা করেছেন। আমরা অ্যালায়েন্স চেয়েছি, কিন্তু ওনারা অ্যালায়েন্স চান না। ওনারা চান যে পুরো এই যে লুট এখন এডিসির মধ্যে হচ্ছে, এই এডিসির লুট যেন সামনের বছরও করা যায়, সামনের বারও যেন করা যায়, তার জন্য ওনারা চাইছিল যে এডিসিতে ওরা থাকবে এবং আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে এক দুটা শাসন দেবে। এটা কি সম্ভব? ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ, সারা পৃথিবীর মধ্যে পলিটিক্যালি সর্ববৃহৎ পার্টি। আমরা কোনো অবস্থায় সেটা মান্যতা দেইনি। আমরা বললাম সেটা হয় না। শেষ পর্যন্ত কি হলো, যখন ফ্রাস্ট্রেশন আসলো, তারপরে এখন তারা হিংসার আশ্রয় নিয়েছে। আমি ওনাদের উদ্দেশ্যে আবার বলছি, এখনো সময় আছে, আপনারা এখনো ঠিক পথে চলুন। রাজনীতিতে থাকবে, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু মারপিট করে, প্রেশার করে, এই গুন্ডামির আশ্রয় নিয়ে সেটা কোনো অবস্থায় এই সরকার কোনো অবস্থায় বরদাস্ত করবে না। এবং আমরা আগামী দিন ভারতীয় জনতা পার্টির যখন এডিসির মধ্যে সরকার গড়বে, আপনারা দেখবেন যে এডিসির উন্নয়ন কাকে বলে। মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যে আমাদের উন্নয়ন যদি দেখতে হয়, আজকে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, আমরা যেভাবে উন্নয়ন করছি, এত টাকা আমরা দিচ্ছি এডিসিকে, আমরা এত টাকা দিচ্ছি, টাকাগুলো কোথায় গেল? কোনো জায়গায় কোনো উন্নয়ন নেই। কিছু কিছু অফিসার আবার আজকাল দেখলাম রিটায়ারমেন্টের পরে, আমার কাছে খবর ছিল ওনারা কি করছিলেন, সেই রিটায়ার্ড অফিসাররা এখন রাজনীতিতে নাম লিখিয়েছেন। কিন্তু বন্ধুগণ, যখন আমাদের সরকার হবে, পাই পাই হিসাব কিন্তু সেখানে নেওয়া হবে, পাই পাই হিসাব নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে সামনে রেখে এখন তারা নমিনেশনও পেয়েছে, অনেকে বড় বড় কথা বলছেন, কিন্তু আমি জানি ওনাদেরকে যখন ওইখানে দায়িত্ব দেওয়া হলো ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে, কি কি করেছে সব খবর আছে আমার কাছে। কিন্তু আমরা এইভাবে আমরা নিজেদের সরকার যেভাবে আমরা চালাচ্ছি ট্রান্সপারেন্সির মাধ্যমে, আমরা চাই যে জনজাতিদের উন্নয়ন হোক। জনজাতিদের উন্নয়ন ছাড়া কোনো অবস্থায় আমাদের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে না। আমাদের যিনি এখান থেকে গত বছর এখানে জিতেছিলেন সঞ্জীব রিয়াং মহোদয়, অত্যন্ত সজ্জন ব্যক্তি। কারণ ভারতীয় জনতা পার্টিতে সজ্জনতা ছাড়া কোনো অবস্থায় এখানে পার্টির মেম্বার হওয়া চায় না। আজকে আপনারা দেখেছেন, মানুষ আসলে শান্তি চায়। মানুষ কখনোই চায় না যে আমার সাথে এই কমিউনিস্টরা যেভাবে এখানে এই কাজ করতো, কংগ্রেসে একই অবস্থা। দে আর অল টেস্টেড। কংগ্রেসও দেখে নিয়েছে মানুষ, সেখানেও তারা উচ্ছৃঙ্খলতা, গুন্ডামি, খুন, সন্ত্রাস, তারাও ছিল কম্পিটিশন। কমিউনিস্টরা কতটুকু করতে পারবে একটা, আর সিপিএম কতটুকু, কংগ্রেস কতটুকু, তাদের মধ্যে একটা কম্পিটিশন। কিন্তু আমরা কি দেখলাম গত বিধানসভায়, তারা একজন আরেকজনের সাথে হাত মিলিয়েছে। আমি বিধানসভায় ওনাদেরকে আমি বললাম যে এখানে আমার কাছে যা খবর, এর আগে আমি অনেকবার এসছি, এখানে এই সাউথ ডিস্ট্রিক্টে আমি এসছি, আমাকে বলা হয়েছে কমসে কম ওনাদের সময়ে প্রায় 69 জন লোক এখানে খুন হয়েছে। বন্ধুগণ, শুধু একমাত্র সাউথ ডিস্ট্রিক্টে 69 জন লোককে এই রাজনীতির সন্ত্রাসে খুন হতে হয়েছে। আমি বিধানসভায় ওনাদেরকে জিজ্ঞেস করলাম, কংগ্রেসের যে 2-3 জন আছে, যে আপনারা যে এবার 2023-এর ইলেকশনে হাত মিলিয়েছেন, উপরে গিয়ে আপনারা কি কৈফিয়ত দেবেন, উপরে গিয়ে কি জবাব দেবেন? কিন্তু এই যে চেয়ার দখলের যে উদ্দেশ্য,
শাসনে কিভাবে যাওয়া যায়, রাজনীতির যে আসল উদ্দেশ্য, যে পরিভাষা, সেই পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রীজি পরিবর্তন করেছেন। কিন্তু ওনারা এখনও সে একই ধারায় একজন আরেকজনের হাত মিলিয়েছে। কংগ্রেসের যে অফিস, তাদের থেকে সিপিএমের ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএমের অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত এক অবস্থা। এখন আবার দেখলাম তারা টেম্পোরারিলি তারা এবার আমাদের যে বাই ইলেকশন হচ্ছে ধর্মনগরে, সেখানে আবার দু দলের থেকে সেখানে ক্যান্ডিডেট দিয়েছে। এইরকম একটা অবস্থার মধ্যে আমরা একটা সুন্দর যে একটা পরিবেশ, একটা রাজনীতির যে পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন, সেটা আমরা করতে যাচ্ছি। বন্ধুগণ, ইভিএম মেশিন নিয়ে আমার মনে আছে আমাদের যিনি যশস্বী গৃহমন্ত্রী উনি একবার বলছিলেন যে मैं आप लोगों को थोड़ा सा एक मुफ्त में एक सलाह देता हूँ। की सलाह ये है, सवेरे 6 बजे से रात 12 बजे तक अगर जनता के लिए आप काम करोगे, देश के लिए काम करोगे, तब ईवीएम में आपका रिजल्ट मिलेगा। आप लोग खाली आपके बारे में खाली सोचते रहते हो, इसीलिए ईवीएम में आपको रिजल्ट नहीं मिलता। আমার মনে আছে আমাদের একজন ইউনিয়ন মিনিস্টার বলছিলেন যে ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি 2047-এ যে টার্গেট দিয়েছে বিকশিত ভারত করবে, যে ট্রেন, যে ডাবল ইঞ্জিনের সরকার যে স্পিডে চলছে, সেই ইঞ্জিন যেভাবে চলছে, কংগ্রেস, সিপিএম আর এই যে লোকাল পার্টি ওই স্টেশনেই বসে থাকবে আর টাটা টাটা বাই বাই বলবো। আর আমরা কিন্তু 2047-এ এই যে আমাদের ট্রেন সেখানে পৌঁছে যাবে, তোমরা স্টেশনেই বসে থাকবে। বন্ধুগণ, আমাদের সরকার কাজের সরকার, আমাদের সরকার মানুষের জন্য চিন্তা করে সকাল থেকে রাত্রি পর্যন্ত। আর ওনারা চিন্তা করেন কবে আমি চেয়ারে বসবো, কবে আমি মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে ভুল বুঝাবো। ইস্যু নেই, কোনো ইস্যু নেই এখন ওদের। ইস্যু তৈরি করে বসে বসে বিভিন্নভাবে ওনারা চেষ্টা করেন বিভিন্ন ইস্যু তৈরি করার, আর মিথ্যা কথা বলার তো কারিগর। আপনারা সবাই জানেন যে হিটলারের যিনি প্রচার সচিব ছিলেন গোয়েবেল সাহেব, যে বারবার একটা মিথ্যাকে বারবার যদি বলা যায় সেটাকে সত্য হয়। তো এই কায়দাটা ওরা কিন্তু সাংঘাতিক, খুব ভালো জানেন। এবং আমি একবার একটা জায়গায় বলেছিলাম, যদিও এটাকে ট্রল করে ওরা অন্যভাবে বলেছে, আমি বলেছিলাম যে মিথ্যা কিভাবে শিখতে হয় এবং মিথ্যাকে কিভাবে সত্যে পরিণত করতে হয়, এর জন্য একটা ইউনিভার্সিটি আমি খুলব। এবং তার যে প্রিন্সিপাল, এই কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের থেকে প্রিন্সিপাল বানাবো আর প্রফেসর বানাবো, এবং অ্যাসোসিয়েট প্রফেসর বানাবো এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানাবো। কারণ এখানে এছাড়া এদের কোনো রাজনীতি নাই। আর এখন মথাও ঢুকে গেছে, তো মথাও এদের এই ইউনিভার্সিটির মধ্যে তারও স্থান পেতে পারে। চারিদিকে ঘুরছে কিভাবে মিথ্যার আশ্রয়, মিথ্যা দিয়ে যদি না হয় তাহলে মারপিট করো। বন্ধুগণ, আমরা মারপিট, আবার বলছি, আমরা মারপিটে বিশ্বাস করি না। আমরা মারপিটের, আমরা আইনের শাসনে যা যা করার দরকার, অনেক সময় আমি বারবার বলছি যে শান্তির জন্য অনেক সময় নিজেকে শক্তিও প্রয়োগ করতে হবে। আমি একটা ঘটনা আপনাদের বলছি। আমাকে এক বন্ধু বলছিলেন যে চৌরঙ্গির মধ্যে, চৌরঙ্গি, কলকাতায় চৌরঙ্গির মধ্যে 4 জন লিলেনথিন পাতলা একদম ছেলে, এখানে মারপিট হচ্ছিল। 4 জন গিয়ে বলছেন যে আরে তুম লোক কেউ यहाँ पर झगड़ा कर रहे हो। ও কথাই শুনছে না 4 জনের, কিন্তু সেখানেই দারা সিং গিয়ে বলছে এই চুপ, তাড়াতাড়ি মারপিট বন্ধ হয়ে গেল। কাজেই শক্তি থাকতে হবে, শক্তির প্রয়োগ সঠিক জায়গায় শক্তি প্রয়োগ করতে হবে, শান্তির জন্য শক্তি প্রয়োগ করতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে সেটা দেখিয়েছে। আজকে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং আজকে অপারেশন সিন্দুরের মাধ্যমে আজকে ভারতবর্ষের যে নিরাপত্তার দিক দিয়ে বলুন, ইনফ্রাস্ট্রাকচারের কথায় বলুন, ডেভেলপমেন্টের কথায় বলুন, ভোকাল ফর লোকাল বলুন, সব দিকে আজকে দেশ উন্নতির দিকে যাচ্ছে। 2000 আজকে আমাদের এখানে অর্থনীতিতে 11তম স্থান ছিল, সেখান থেকে আজকে 4th পজিশনে চলে এসছে। সেখানে বলছে যে আগামী 2030-এর মধ্যে আমাদের অর্থনীতি আমাদের 3 নম্বর স্থানে চলে আসবে। 2047-এ
এমন অবস্থা হবে যে সারা পৃথিবীর মধ্যে অর্থনীতির দিক দিয়ে আমরা কোন জায়গায় যাব, শ্রেষ্ঠ আজকে আমাদের ভারতবর্ষ হবে সেটা নিশ্চিত। আমাদের যেহেতু আজকে এই আমাদের দেশ এত উন্নত হচ্ছে, সেই কারণে আমাদের যে 2047-এ যে 30+ ট্রিলিয়ন মার্কিন ডলারের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি রেখেছেন, এটা নিশ্চিত আজকে আমাদের এখানে হবে। বন্ধুগণ, 2019 থেকে 2026 আমাদের এই জনজাতিদের যে সত্যিকারের অর্থে আমাদের সরকার যে কাজ করে, 2019 থেকে 26 পর্যন্ত 6 জন জনজাতি গোষ্ঠীর যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন বিভিন্ন জায়গায় ওনারা কাজ করেছেন, তাদের শ্রেষ্ঠত্বের জন্য পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি। বন্ধুগণ, আজকে সমাজপতিদের কথা যদি বলি, সেখানে আমাদের সরকার আসার পর সমাজপতিদের কথা কিন্তু কেউ কোনোদিন ভাবিনি। আমরা এসে ওনাদেরকে 2000 টাকা করে দিয়েছি। কিছুদিন আগে আমরা ডিসিশন নিলাম যে সমাজের জন্য যেহেতু ওনারা কাজ করেন, আমরা কেননা ওনাদেরকে আরও তাদেরকে সাম্মানিক আমরা দেব। ওনাদেরকে আমরা 5000 টাকা দিয়েছি, 5000 টাকা করে ওনাদের দিয়েছি। শুধু তাই নয় যে ক্যাপিং ছিল, কেউ যদি সেই সমাজপতি যদি কোনো কর্মচারী হন, সরকারি কর্মচারী হন বা পেনশনার হন, তাকে সেটা দেওয়া হতো না। আমরা বললাম, আমাদের ক্যাবিনেটে ডিসিশন হলো না এই ক্যাপিং আমরা উঠিয়ে দেব। শুধু তাই নয়, আমাদের 19টা জনজাতি গোষ্ঠী আছে, সেখানে আরও জনজাতি গোষ্ঠী আরও প্রচুর আছে, খুব কম সংখ্যক জনজাতি গোষ্ঠী আছে। আমি বলেছি সবাইকে, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি বললাম, চিফ সেক্রেটারিকে বললাম, আমাদের যত জনজাতি গোষ্ঠী আছেন সবার যারা হেড, কেউ রায় থাকবে, কেউ চৌধুরী থাকবে, কেউ বিভিন্ন নামে থাকবে, তাদেরকে আমরা 5000 টাকা করে দেব। বন্ধুগণ, আমাদের প্রতিটি জেলায় যারা অনেক সময় জনজাতিরা অফিসে যান, বুঝতে পারে না যে আমাদের যে স্কিমগুলো আছে কার কাছে যাবে, একবার ওই টেবিল একবার ওই টেবিল। আমরা ঠিক করলাম এবারে এসে আমাদের এই সরকার 2023-এ আসার পর আমরা ডিসিশন নিলাম, টিসিএস যে মর্যাদা সম্পন্ন আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একজন করে অফিসারকে দিলাম, সাব ডিভিশন লেভেলে একজন করে অফিসার দিলাম। তাদের কাজ হচ্ছে শুধু জনজাতিদের যেসব স্কিমগুলো আছে সেইগুলো প্রপারলি হচ্ছে কিনা সেই জিনিসটা করার জন্য। বন্ধুগণ, আপনারা 23 বছর ধরে অনেকে অরণ্যরোদন করেছেন। কি অরণ্যরোদন করেছেন? ক্রোকোডাইল টিয়ার্স ইংলিশে বলেন। সেটা কি? যে এই 23 বছর ধরে রিয়াং শরণার্থী, যারা ব্রু রিয়াং শরণার্থীরা এসছেন, তাদের কথা কেউ ভাবেনি। আমাদের সরকার আসার পর আজকে তাদেরকে রিহ্যাবিলিটেশন করা হলো। 12টা জায়গার মধ্যে তাদেরকে রিহ্যাবিলিট করা হলো। তাদের জন্য রাস্তা, তাদের জন্য বিদ্যুৎ, তাদের জন্য ফিক্সড ডিপোজিট, তাদের জন্য ভোটাধিকার ইত্যাদি, এবং তারার যারা ইউথ জেনারেশন আছেন তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের আওতা আনায় হয়েছে। আমি কিছুদিন আগে আমাদের যে আমবাসার এখানে এক জায়গায় গিয়েছিলাম, ছৈলাংটাতে, সেখানে আমি স্কুল যে ওদের কিটস আছে সেই কিটস আমি সেখানে দিয়েছি ওদেরকে। সেই কিটসের মাধ্যমে যে যে কাজে আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। বন্ধুগণ, এই হচ্ছে আমাদের সরকার। সেখানে 800 কোটি টাকার প্যাকেজ মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় গৃহমন্ত্রীজি দিয়েছেন, তাদের সেখানে ভালোভাবে যেন ওনারা থাকতে পারেন, তাদেরকে সাস্টেনেবল জীবনযাপন যেন করতে হয়। বন্ধুগণ, আজকে আপনারা জানেন যে এনএলএফটি এবং এটিটিএফ কি অবস্থাটা ছিল ত্রিপুরার। এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া যেত না। এই আপনারা দেখলাম যে কি দেখেছি আমরা, 35 বছরের সরকার, ওনাদের সময় এই যারা এই উগ্রপন্থীদের সৃষ্টি হয়েছে বললে আবার রেগে যান ওনারা, আমাদের সময় সৃষ্টি হননি। ওনাদের সময়ে যতগুলো সৃষ্টি হয়েছে আমাদের সরকার এসে সেই ভুলগুলো আমরা শুধরিয়েছি। তাদেরকে আমরা স্ট্রিম লাইনে এনেছি, প্রপার রেল ট্র্যাকে আমরা এনেছি, এবং সেই জায়গায় ওনাদের জন্য 250 কোটি টাকা তার জন্য প্যাকেজ দেওয়া হয়েছে। 24শে সেপ্টেম্বর 2024-এ সমস্ত এনএলএফটি এবং এটিটিএফের এরা অস্ত্র সেখানে সমর্পণ করেছেন। বন্ধুগণ, চিফ মিনিস্টার ট্রাইবাল উইমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটা হয়েছে, প্রায় 20,000-এর মতো আমরা টার্গেট করেছি। সেখানে সুতা বিতরণ করা হয়েছে 1 কেজি করে। আমরা সেখানে 1 কেজি 250 গ্রাম করে যারা বয়ন শিল্পে যুক্ত আছেন মায়েদের, তাদেরকে আমরা সেই
আমরা সুতো সেখানে বিতরণ করেছি বন্ধুগণ। আমরা এয়ারপোর্ট রোডের কথা যদি বলছেন যে রাজরাজাদের সম্মান আগে তো সিপিএমরা করতো না, কংগ্রেসও করতো না, আর আমাদের সরকার আসার পর আজকে এই এয়ারপোর্টে যদি আগে আসেন দেখবেন যে আমরা এখানে এইচ.ডি. বর্মনের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই এইচ.ডি. বর্মনের যে বয়ব মূর্তি আমরা সেখানে পূর্ণ বয়ব মূর্তি সেখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। আমরা সম্মান দিতে জানি বন্ধুগণ। আমার যে বাড়ি তার ঠিক সামনেই একটা আইল্যান্ড ছিল এবং সেখানে 0 মাইল ফলক ছিল। সেখানে আমার চোখের সামনে দেখলাম এটা মাটির নিচে চলে যেতে, সেটাকে উঠিয়েছি। সেই 0 মাইল, তখন মাইল বলা হতো, কিলোমিটার বলা হতো না। সেখানে আমরা জানি যে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে বলা হয় যে আধুনিক ত্রিপুরার রূপকার। উনার মূর্তি সেখানে বসানো হয়েছে কামানচুমনির পাশে। আমরা সম্মান দিতে জানি এবং উনার যে জন্মদিন 19শে আগস্ট আমাদের সরকার আসার পর উনার জন্মদিনে আমরা ছুটি ঘোষণা করেছি। আমরা ককবরক নিয়ে অনেকে অনেক কথা বলেন, আমরা ককবরক ভাষাকে সম্মান দিতে জানি, তার উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি। আজকে আমরা বড়মুড়া পাহাড়ের নাম হাতাইকোতো রেখেছি, গন্ডাছড়ার নাম গন্ডা তৈসা রেখেছি, 18 মোনার নাম হাচুক বেরেম রেখেছি। বিভিন্ন জেলায় 84টি বনধন প্রকল্পের যে বিকল্প যে আমাদের সেখানে স্টল সেখানে আমরা নির্মাণ করেছি। জনজাতি অধ্যুষিত এলাকা উন্নয়নের জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা আমরা সেখান থেকে আমরা লোন নিয়েছি, শুধু জনজাতির ওখানে যারা বাস করেন তাদের উন্নয়নের জন্য। আমরা এলিমেন্ট প্রজেক্টে 1700 কোটি টাকা আমরা লোন নিয়েছি, শুধুমাত্র ফরেস্ট এবং জনজাতিদের উন্নয়নের জন্য। বিভিন্ন যেসব এখানে ঘরই হোক, রাস্তা হোক, বিদ্যালয় হোক, তাদের যে আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা এই কাজটা করছি বন্ধুগণ। একটা বিশেষ অর্থনৈতিক প্যাকেজ আমরা দিয়েছি, যারা বিভিন্ন মার্কেট স্টল নির্মাণ করার জন্য প্রায় 100টি আমরা সেখানে মার্কেট স্টল আমরা সেখানে করেছি। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় প্রায় 9,326 জন বেনিফিশিয়ারিকে আমরা 25,000 টাকা করে আমরা মোট 23,31 লক্ষ টাকার মতো আমরা অলরেডি দিয়ে দিয়েছি বন্ধুগণ। 2019 এনএলএফটি এইচডি যে গোষ্ঠী আছে তাদের জন্য যারা সমর্পণ অস্ত্র যখন সেখানে সারেন্ডার করে তাদের জন্য 100 কোটি টাকা সেখানে তাদের জন্য রাখা হয়েছে বন্ধুগণ। 2024-25 অর্থ বছরে রাজ্যের এতে আমাদের মাননীয় আমাদের সভাপতিজি অলরেডি বলেছেন, আমরা বলে যে টাকা দেয় না, অথচ আমরা এত টাকা দিচ্ছি। আজকে লুট হয়েছে, কোনো ইউসি নেই। এই লুটের যে বিষয় আমরা দেখেছি, সবাই চোখের সামনে আমরা দেখছি এগুলো। এবং 2024-25 আপনারা দেখুন সেখানে প্রায় 17,000 কোটি টাকার আমাদের যে মানে সমস্ত যে টাকা যেখানে দিতেই হবে কমিটেড এক্সপেন্ডিচারের বাদে তার 39.06% আমরা শুধুমাত্র এই জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা খরচ করেছি। 25-26 বছরও আমরা প্রায় 40% আমাদের যে আয় আছে তার থেকে আমরা সেখানে খরচ করছি বন্ধুগণ। তারপরেও বলছে যে টাকা দেয় না। এই টাকা দিয়ে কোথায় যায়? দেশ বিদেশ ঘুরছে, সবাই আপনারা জানেন। আর সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে, কিন্তু নিজেরা কিন্তু খুব আনন্দ পাচ্ছে বন্ধুগণ। আবার আমি বলছি, আমাদের সরকার হবে তো হবে, নিশ্চয়ই হবে, এবং হওয়ার পর পাই হিসাব আমরা নেব বন্ধুগণ। ছাড় দেওয়াবো না আমরা। ভারতীয় জনতা পার্টি ট্রিপল সরকার সেখানে গঠন করা হবে বন্ধুগণ, এবং হবেই, সেটা হতে হবেই। কারণ জনজাতিদের উন্নয়নের জন্য সেটা খুব প্রয়োজন এবং ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সেটা খুবই প্রয়োজন বন্ধুগণ। আজকে 2025-26 অর্থ বছরে 18,013 কোটির মধ্যে আমরা 7,749 কোটি টাকা আমরা আদিবাসী এলাকায় উন্নয়নের জন্য, যেটা আমি বললাম প্রায় 40% তার জন্য খরচ করা হয়েছে। আমরা যদি গত 4 বছরে আমরা দেখি এমজিএন রেগার আওতায় এডিসি এলাকায় যে ফান্ড ফ্লো হয়েছে প্রায় 2,097 কোটি টাকা। এর মধ্যে যেখানে সমগ্র ত্রিপুরার মোট ব্যয় হয়েছে 4,311, তার মধ্যে প্রায় 48.6% শুধু জনজাতি অধ্যুষিত এলাকায় এই এমজিএন রেগার টাকা খরচ হয়েছে। আপনারা জানেন যে গত 3 বছরে রাজ্যে প্রাইম মিনিস্টার আবাস যোজনার, এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, প্রায়
1,48,3,28,000 মতো ঘর দেওয়া হয়েছে, কিন্তু সেখানে প্রায় 1,51,000 ঘর শুধুমাত্র এই জনজাতি অধ্যুষিত এলাকায় দেওয়া হয়েছে, অর্থাৎ 46% সেই ঘর আজকে এই শুধু আমাদের জনজাতি অধ্যুষিত এলাকায় দেওয়া হয়েছে। আমাদের সরকার বারবার বলছেন যে আমাদের জনজাতিদের উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আজকে দেখুন আজকে নর্থ ইস্টার্ন জোনে আজকে কি অবস্থা ছিল। অ্যাক্ট ইস্ট পলিসি যখন উনি বললেন যে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আজকে হীরা মডেল উনি দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, 6টা ন্যাশনাল হাইওয়ে, এর মধ্যে যতগুলো ন্যাশনাল হাইওয়ে হচ্ছে সমস্ত বেশিরভাগই জনজাতি অধ্যুষিত এলাকায়। সেখানে যখন জায়গা নিতে হচ্ছে জনজাতিরাই তাতে কিন্তু তার বেনিফিট পাচ্ছে। বন্ধুগণ, আজকে গত 3 বছরে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর TTADC-কে 200 একর 200 কোটি টাকা দিয়েছেন 85টি প্রকল্পের জন্য। CM রাবার মিশনে এই 2024-25-এ 10,32,000 টাকা প্রদান করা হয়েছে। আজকে 2024 অক্টোবরে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে, যেটা একটু আগে বলা হয়েছে যে হসপিটালের জন্য 40 কোটি টাকা দেওয়া হয়েছে, এর মধ্যে কিছুদিন আগে আমরা 30 কোটি টাকা দিয়েছি বিভিন্ন যে প্রকল্প, 6টি প্রকল্পের জন্য, কিন্তু টাকা তো নেয়, কিন্তু সেই প্রকল্পের খুঁজেও পাবেন না গিয়ে আপনারা গিয়ে সেই ADC এলাকার মধ্যে। 2024-25 অর্থ বছরে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্স স্কিমে 43.26 করোড় TTADC-কে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য দেওয়া হয়েছে। আমরা এখানে একের পর এক ধলাই জেলার আমরা কথা বলেছি যে ADC এলাকার মধ্যে একটা মেডিকেল কলেজ করব, কথাও হয়েছে। আমরা ধলাই জেলার মধ্যে একটা মেডিকেল কলেজ অলরেডি মৌও হয়েছে তাদের সাথে, এবং সেখানেও মেডিকেল কলেজ খুলবে। কুমলুঙে একটি নার্সিং কলেজ, একটি প্যারামেডিক্যাল কলেজ সেখানে স্থাপনের পরিকল্পনা রয়েছে। 3টি ডিগ্রি কলেজ, জনজাতি হোস্টেল অলরেডি হয়েছে, মহিলা কলেজে হয়েছে, আগরতলা এবং আম্বেদকর কলেজে পটিকরায় হয়েছে, গন্ডাছড়াতে একটা হয়েছে। জনজাতি হোস্টেল আবাসিকদের যে ভাতার হার 2018 সালে কত ছিল? মাত্র 55 টাকা ছিল। সেখান থেকে আমাদের সরকার এসে সেটাকে 80 টাকা করা হয়েছিল। এইবার কিছুদিন আগে আমরা 80 টাকার থেকে সেটাকে 100 টাকা আমরা করেছি। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী যারা ছাত্রীরা আছেন তাদের প্রি মেট্রিক যে বৃত্তি বছর আগে মাত্র 400 টাকা দেওয়া হতো, আমরা সেটাকে 1000 টাকা করেছি। বন্ধুগণ, বিনামূল্যে পাঠ্যপুস্তক, মেধা পুরস্কার এবং কোচিং সেন্টারে যাতে পড়াশোনা করতে পারে তার ব্যাপারে বিনা পয়সায় আমাদের সরকারের মাধ্যমে, ডিপার্টমেন্টের মাধ্যমে সেই ব্যবস্থা করা হয়েছে। উচ্চশিক্ষায় যারা পড়তে চায় আমাদের জনজাতি ছেলেমেয়েরা, তাদের জন্য আমরা এককালীন আর্থিক সহায়তা করছি। জনজাতি হোস্টেলে স্মার্ট ক্লাস রুম যাতে চালু করা যায় তার ব্যবস্থা আমরা করেছি। আমবাসা, কাঞ্চনপুর এবং করবুকে 3টি আশ্রম স্কুল রয়েছে, 3য় শ্রেণী থেকে ও 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত। 29টি নতুন হোস্টেল অলরেডি নির্মিত হয়েছে বন্ধুগণ, শুধু এসটিদের জন্য, এবং আরও 44টি অলরেডি কাজ চলছে সেখানে জনজাতিরা থাকার জন্য। 170 জন, আমার মনে আছে আমাদের যে মাননীয় মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার এসে বললেন যে বহু জায়গায় হোস্টেলগুলোর মধ্যে যে চুরি চামারি হচ্ছে, কিন্তু হোস্টেলের সেখানে ওয়ার্ডেন নেই। আমি সাথে সাথে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে 170 জন হোস্টেল ওয়ার্ডেন সেখানে দেওয়া হয়েছে। শিক্ষা নিয়ে অনেকে অনেক কথা বলে। আজকে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল EMRS আজকে এত সুন্দর স্কুল শুধু জনজাতিদের উন্নয়নের জন্য হয়েছে। সেখানে আগে আমাদের সরকার আসার আগে মাত্র 4টে ছিল, সেখানে আজকে আমাদের 21টার মতো একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয়েছে। 12টা অলরেডি চালু হয়ে গেছে, 6টা এই কয়েক মাসের মধ্যে সেটা শুরু হবে। বাকি যেগুলো আছে 2 বছরের মধ্যে কমপ্লিট হবে। বন্ধুগণ, আরও 15টা যাতে EMRS হয় তার জন্য আমি দিল্লিতে অলরেডি বলে এসেছি। প্রতি বছর আপনারা জানেন ভগবান বিরসা মুন্ডার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন প্রকল্প এনেছেন। এর মধ্যে আপনারা জানেন যে জনজাতি ছেলে মেয়েদের মধ্যে অনেক জায়গায় আমাদের কাছে খবর আছে সেখানে ড্রাগসের সাংঘাতিক একটা প্রকট সেখানে রয়েছে। আমরা সেখানে জনজাতিদের হোস্টেলের একটা ফুটবল একটা খেলা শুরু করেছি। আমরা কি স্লোগান দিয়েছি সেখানে? আমরা স্লোগান দিয়েছি ফুটবল ইজ গেম অ্যান্ড ড্রাগ ইজ সেম। সেইভাবে
যাতে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায় সেই কাজটা করছি। সিনথেটিক ফুটবল গ্রাউন্ড অলরেডি 2টো হয়েছে, আরও একটা যাতে হয় তারও ব্যবস্থা সেখানে কাজ চলছে। বন্ধুগণ, 50টি হোস্টেলে সেখানে সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে এবং পরিশোধন যাতে করা যায় জল হোস্টেলে, তার জন্য 19 কোটি টাকা দেওয়া হয়েছে। ঝুম চাষ প্রকল্পে যাতে সেখানে পরিবারগুলো তারা কাজ করতে পারে, তার জন্য প্রতি ফ্যামিলিকে 2040 টাকা করে দেওয়া হয়, যাতে বীজ কিনতে পারে এবং বিভিন্ন যেসব প্রয়োজনীয় জিনিস সেটা তারা প্রকিউর করতে পারে, তার জন্য সেই কাজ করছে। ধরতি আবা জনভাগিদারি অভিযান বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছানো হয়েছে। ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের যে হোস্টেল নির্মাণ এবং বিপণন কেন্দ্র, ফরেস্ট রাইটস অ্যাক্ট, এগুলোর জন্য এই কাজটা করা হয়েছে প্রায় 81 কোটি টাকার উপরে। তার জন্য আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকার থেকে সেই ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত আরও মৎস্য চাষ এবং উদ্যান পালন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ এবং সেখানে বিদ্যুৎ সংযোগ প্রায় 42 কোটি 37 লক্ষ টাকা তার জন্য করা হয়েছে। 50টি স্মোক হাউসের জন্য আমাদের যে ফাইন্যান্স থেকে অনুমোদন নিয়ে আমাদের এই ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার থেকে সেখানে দেওয়া হয়েছে, মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে। 25টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র সেখানে স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। চিফ মিনিস্টার ট্রাইবাল যে ডেভেলপমেন্ট মিশন, সেখানে নিট, জেই এবং সিভিল সার্ভিস এবং শ্রেষ্ঠ কোচিং যেন পায় তার জন্য সুপার 100 একটা স্কিম চালু করা হয়েছে 2025-26 অর্থ বছরে। জনজাতিদের যে লোকসঙ্গীত আপনারা দেখেছেন একটু আগে, এখানে আমাদের মেয়েরা কি সুন্দর করে ওরা ডান্স করেছে, তাদের যে লোকসঙ্গীত এবং তাদের যে লোকনৃত্য, হস্তশিল্প, সেইগুলো যাতে মেনটেন করা যায়, সেগুলো যেন বাঁচিয়ে রাখার যায়, তার জন্য এবার অর্থ বছরে আমরা 3 কোটি টাকা রেখেছি। এখানে আমাদের আরও 3টি 100 শয্যা বিশিষ্ট হোস্টেল হচ্ছে, 50 শয্যা বিশিষ্ট আরও 60টি হোস্টেল হচ্ছে। এগুলো আমরা একের পর এক আমরা কাজ করছি। ধরতি আবা জনভাগিদারি অভিযানে ত্রিপুরা দেশের শ্রেষ্ঠ রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। বন্ধুগণ, পিএম জনমন বাস্তবায়নে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে পুরস্কৃত হয়েছে। পিএম জনমনে উত্তর ত্রিপুরা জেলা শ্রেষ্ঠ জেলা হিসাবে পুরস্কৃত হয়েছে। একের পর এক আমরা জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করছি। আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে এটা অত্যন্ত খুশির বিষয় যে আমাদের যিনি রাষ্ট্রপতি উনি একজন জনজাতি মহিলা এবং উনাকে আজকে আমাদের দেশের রাষ্ট্রপতি হিসাবে দেওয়া হয়েছে দ্রৌপদী মুর্মুজিকে। আপনারা শুনে খুশি হবেন। আপনারা জানেন অলরেডি ত্রিপুরার একজন রাজপরিবারের একজন ব্যক্তি, তাকে ত্রিপুরার থেকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যে তাকে সেখানে রাজ্যপাল করা হয়। এখন আরও প্রমোশন হয়েছে, ওনাকে মহারাষ্ট্রের রাজ্যপাল করা হয়েছে। গড়িয়া পূজার ছুটি আমরা একদিন ছিল, সেটাকে 2 দিন করেছি। সংগ্রামা পুজোতে আমি গিয়েছিলাম, সেখানে ওনারা ছুটির দাবি করেছে। আমি সেখানে রেস্ট্রিক্টেড হলিডে আমি ডিক্লেয়ার করেছি। মুখ্যমন্ত্রী রাবার মিশনে 30,000 হেক্টর থেকে সেখানে 69,000 হেক্টর আমরা উন্নতি করেছি। এইরকম আমরা কাজ করছি। আর এখানে এই মথা বলুন আর ছোট ছোট পার্টিগুলো বলুন, খালি বসে বসে নানা রকম চক্রান্তই করছে। কাজের নামে অষ্টরম্বা, মারপিট আর কি খালি কনস্পিরেসি, এই তো আছে, আর তো কোনো কাজ নেই। কোনো ওদের কাছে কিন্তু কোনো ফিলোসফি নেই যে কিভাবে জনজাতিদের উন্নয়ন হবে, সেটা না, খালি থানসা থানসা বলেন। আর থানসার উন্নয়ন ভারতীয় জনতা পার্টি করবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, কি বলছেন উনি, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। সবাইকে নিয়ে আমরা চলতে হবে, সবার উন্নয়নের দরকার। সেখানে বাঙালিও থাকবে, সেখানে জনজাতিও থাকবে, সেখানে মণিপুরীও থাকবে, সেখানে সংখ্যালঘুও থাকবে। এই সবার যে উন্নয়ন সেটাকে বলে থানসা। বন্ধুগণ, আমি আর বিশেষ কিছু বলছি না। আজকে যে কারণে এখানে এসছি, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট, আপনারা এর আগেও উনাকে কাজ করার সুযোগ দিয়েছেন। এইবার তো আমরা সরকারই গঠন করব। কাজেই এইরকম একজন ব্যক্তি যার নাম সঞ্জীব রিয়াং, তাকে সবাই সকাল সকাল গিয়ে ওনাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সে আবেদন রেখে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, আম্বাই।
রাজ্যনী তিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে সভাপতি রাজ্য সভাপতি তথা তিনি রাজ্যসভা মন্ত্রী তিনি রাজীব ভট্টাচার্য মহোদয় এবং তারিখে দুরাজি এমএলএ ডিসি সচিব সম্মানিত বর্তমান স্বাস্থ্য নির্বাচনে আহ্বান জানাই যে বিগত 5 বছর না আরো ভোট দিয়ে